প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা একালের কবিতা সঞ্চয়নের দ্বিতীয় কবিতা নিয়ে তোমাদের কাছে এসেছি। আমরা আগের ক্লাসে বিষ্ণুদের নষ্টনীর কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে 40-এর দশকের কবিদের অন্যতম কবি হিসেবে বিষ্ণুদের আগমন এবং তার সঙ্গে আমাদের যে 40-এর দশকের যে বর্তমান অবস্থা ছিল তার প্রেক্ষিতে রাজনৈতিক সামাজিক যেই প্রেক্ষাপটটা সমগ্র ভারতবর্ষের বুকে এক অভাবনীয় উচ্ছৃঙ্খল বা উন্মাদনাময় পরিবেশের জন্ম দিয়েছিল, যেখান থেকে সাধারণ মানুষের বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়েছিল এবং তার সঙ্গে মানুষে শুধু ভেদাভেদ নয়, সামাজিক দূরত্বও কীভাবে মানুষকে মানুষের কাছ থেকে সরিয়ে দিয়েছিল, বিশ্বাসের অবমাননা ঘটেছিল এবং তার সঙ্গে সঙ্গে মানুষের বেঁচে থাকাটা কতটা মানবিক দিক থেকে অসহায় হয়ে পড়েছিল তার একটা পর্যালোচনা আমরা করেছিলাম নষ্টনীরকে সামনে রেখে। এবং তার পূর্বের ক্লাসে আমরা একালের কবিতা সঞ্চয়নের যে আধুনিক কবিতা সঞ্চয়ন হিসেবে যে আমরা পোর্শনটা আলোচনা করেছিলাম তাতেও দেখানোর চেষ্টা করেছিলাম যে সময়ের প্রেক্ষিত কী করে মানুষের চিন্তাভাবনা এবং তৎকালীন লেখক গোষ্ঠী বা কবিদের মনে কীভাবে প্রভাব বিস্তার করেছিল এবং কোন প্রেক্ষাপটে সেই প্রভাবটা এসেছিল আন্তর্জাতিক স্তর থেকে আমাদের এই দেশীয় স্তরে, সেটার একটা আলোচনা আমরা করেছিলাম। একালের কবিতা সঞ্চয়নের বা আধুনিক কবিতা সঞ্চয়নের যে চারটি কবিতা আমরা পড়ব, তাতে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা সেই সময়ের বাস্তব প্রেক্ষিতটা বিশেষভাবে লক্ষ্য করতে পারবো এবং বুঝে নিতে পারবো সেই কবিতা পড়ার মাধ্যমে যে সেই সময়ে কীরকম একটা আবহ ছিল, মানুষের বেঁচে থাকার জন্য যেই স্বাভাবিক পরিবেশ সেটার কতটা অভাব ছিল, তার সঙ্গে সঙ্গে মানুষের বিশ্বাসের ভাঙন কীভাবে মানুষের পায়ের তলার মাটিকে প্রায় সরিয়ে দিয়েছিল, তার অন্যান্য ইঙ্গিত আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি এবং পেতেও থাকব। তো এই সময়ের কবিদের যে ঋণ, সেই ঋণ স্বীকার এক অর্থেই করা সম্ভব আমরা যদি সেই কবিতাটা পড়ে তার ইতিহাস সচেতনতার বোধ থেকে আমরা ফসল নিয়ে বর্তমানের প্রেক্ষিতটাকে বিচার করতে পারবো এবং এমন পরিবেশ যাতে না হয় সেই মনস্কতায় আমরা দীক্ষিত হতে পারবো। তাহলেই হয়তো সেই ঋণ আমরা শোধ করতে পারবো। যদিও সমস্ত ক্ষেত্রে ঋণ শোধ করা যায় না, সময়ের অভিঘাত এবং প্রয়োজন মানুষকে মানুষের থেকে একটা ভিন্ন ধারায় চালিত করে, যার ফলে মানুষের প্রতিনিয়ত নতুন পদক্ষেপে পুরাতনকে পাশে রেখে বা পুরাতনকে সহায়ক করে এগিয়ে যেতে হয়। এই পুরাতনকে পাশে রাখা বা সহায়ক হয়ে ওঠাটাই হচ্ছে এক রকমের ঋণ স্বীকার। তো সেই ঋণ স্বীকারকে সামনে রেখেই আজকে আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাটা পড়ব, যার নাম হচ্ছে আমার ভারতবর্ষ। ছোট একটা কথায় বলে নিই যে বীরেন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে 40-এর দশকের শেষ পর্যায়ের কবি, যে ক্ষেত্রে আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, রাম বসু, সুভাষ মুখোপাধ্যায় এরকম বেশ কিছু, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় এরকম বেশ কিছু কবিদের পর্যায়ের মধ্যে পড়ে। তো বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে আলাদা করে চেনার একটা অন্যতম জায়গাই হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রতিবাদী মানসিকতা, সেই প্রতিবাদী মানসিকতা কেবলমাত্র নিরন্ন, অসহায়, দরিদ্র, ক্ষুধাতুর ভারতবর্ষের মানুষকে সামনে রেখেই সেই প্রতিবাদটা উঠে এসেছে। সুতরাং বীরেন্দ্র চট্টোপাধ্যায় যে একজন প্রতিবাদী কবি এবং মাটির কাছাকাছি থাকা মানুষদের কবি, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে কোনো অসুবিধা হয় না। তিনি বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন মতাদর্শে দীক্ষিত হয়ে বিভিন্ন রকম পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন। কমিউনিস্ট পার্টির দ্বারা দীক্ষিত হয়ে সাম্যবাদী চেতনায় উজ্জীবিত হয়ে তিনি এগিয়ে এসেছিলেন। আবার কখনো কখনো বা জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সাম্যবাদী আন্দোলনের যে তফাৎটা আমরা আগের ক্লাসে বলার চেষ্টা করেছিলাম, সেই জাতীয়তাবাদী এবং সাম্যবাদীর ক্ষেত্রেও তার ক্ষেত্রে যে দ্বিধা তৈরি হয়েছিল, সেই সব কিছুকে সামনে রেখে যে তিনি যে নিরন্তর লেখনী লিখে গেছেন, তার কলম চালিয়ে গেছেন, সে তার প্রমাণ আমরা তার কবিতার মধ্যে পেয়ে যাব। তো আজ আমরা সেই সকল দিকগুলো মাথায় রেখে 40-এর দশকের ওই পূর্বের ক্লাস অনুযায়ী সেই আবহটাকে মাথায় রেখে আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমার ভারতবর্ষ কবিতাটা পড়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আসা যাক বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার ভারতবর্ষ কবিতা।
আমার ভারতবর্ষ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আমার ভারতবর্ষ, আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের, যারা সারাদিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায় শীতে। কত রাজা আসে যায় ইতিহাসে, ঈর্ষার দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়। চারিদিকে ষড়যন্ত্র, চারিদিকে লোভীর প্রলাপ, যুদ্ধ দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে। মাটি কাঁপে সাপের ছোবলে বাঘের থাবায়। আমার ভারতবর্ষ চেনে না তাদের, মানে না তাদের পরোয়ানা। তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় শীতে, চারিদিকের প্রচণ্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু, পরস্পরের সহোদর। কবিতাটা 3টি পংক্তিতে বিভক্ত, খুব ছোট ছোট 3টে পংক্তি। সমগ্র কবিতার মধ্যেই একটা ভারতবর্ষের ছবি তুলে ধরা হয়েছে, যে ভারতবর্ষ দুটো ভাগে বিভক্ত। কিরকম না, একদিকের ভারতবর্ষের মানুষ অন্যের দিক থেকে, বাসস্থানের দিক থেকে, সমস্ত দিক থেকেই উন্নত। আর এক ধরনের মানুষ, যাদের শ্রমে এই গোটা ভারতবর্ষের অধিকাংশটা জীবিত হয়ে রয়েছে, যাদের প্রত্যেক দিনের নিরন্তর শ্রমে ভারতবর্ষের সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে, যাদের প্রত্যেক দিনের ক্ষুধার জ্বালা অন্য প্রান্তে পৌঁছায় না, যাদের প্রত্যেকটা পরিশ্রমের ফসল তাদের শুধু অস্তিত্ব রক্ষা করে না, তাদের উপর যারা ছড়ি চালায় তাদেরও অস্তিত্ব রক্ষার অন্যতম মূল। এই দুটো ভারতবর্ষের দুটো দিক। বীরেন্দ্র চট্টোপাধ্যায় সেই দিকটার মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেই দিকের মানুষের পাশে সাধারণত ঈশ্বরও থাকে না। অর্থ যার বল তার, এরকম ধরনের মানসিকতায় মানুষ প্রতিনিয়ত প্রমাণ পাচ্ছে, সেটা বর্তমানে হোক বা অতীতে। ভবিষ্যতেও হয়তো এইভাবেই পাবে মানুষ, জানি না তার বিবর্তনটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। অর্থ যখন মানুষের অস্তিত্বের মাপকাঠি হয়ে দাঁড়ায়, মানুষের ক্ষুধার প্রতি যখন অপর কোনো মানুষের ক্ষুধার তুলনা হয় না, একটা শ্রেণীর মানুষ যখন আর একটা শ্রেণীর মানুষকে পশুর মতো আচরণ করে, তখন স্বাভাবিকভাবেই সেখানে দুটো দিক তৈরি হয়ে যায়, দুটো ভাগ তৈরি হয়ে যায়, মানুষের মধ্যে ভেদ তৈরি হয়ে যায়। এই ভেদাভেদ যে বাস্তব পরিস্থিতির জন্ম দেয়, সেই বাস্তব পরিস্থিতি যে মোটেও সুখদায়ক নয়, সেই বাস্তব পরিস্থিতি যে একজন সচেতন মানুষের কাছে অনেক বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তা আমরা এই কবিতার মাধ্যমে খুঁজে পেতে পারি। প্রথম পংক্তিতে বলা হচ্ছে আমার ভারতবর্ষ। আমি ছোট করে এখানে একটা কথা বলে নিই। আমার ভারতবর্ষ কথাটা মধ্যে আমার আর ভারতবর্ষ এই দুটো শব্দকে যদি আলাদা করা যায়, তাহলে অর্থটা খুব পরিষ্কার হয়ে যায়। আমার শব্দটার মানে আমি, যে পড়ছে তার। কখন তার হয়ে উঠবে না, যখন সে তার মধ্যে নিজেকে খুঁজে পাবে। এখানে আমার বলতে সেই মানুষদের কথা বলা হচ্ছে যারা নিরন্ন ক্ষুধাতুর শ্রমজীবী, যারা প্রতিনিয়ত তাদের শ্রমের যন্ত্রণার চোটে রাত্রিরে ঘুমাতে পারে না, সেই তাদের ভারতবর্ষের কথা বলা হচ্ছে। এখানে এই আমার ভারতবর্ষের কথা বলতে গিয়ে বিপরীতে আর একটা ভারতবর্ষ স্পষ্ট হয়ে ওঠে। কারণ আমার ভারতবর্ষকে যদি আলাদা করে না এখানে তোলার প্রয়োজন হতো, তাহলে আমার শব্দটা প্রয়োগ না করে শুধু ভারতবর্ষ শব্দটা প্রয়োগ করা হতো। এখানে যখনই আমার শব্দটা প্রয়োগ করা হচ্ছে, তখন একটা গোষ্ঠী চলে আসছে, সেই গোষ্ঠী যারা প্রতিনিয়ত শ্রম দেয়, প্রতিনিয়ত ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় রাত্রিরে ঘুমাতে যায়, যাদেরকে সামনে রেখে প্রতিনিয়ত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানান আন্দোলন ঘটে চলে, যাদের শ্রমে বেঁচে থাকে এই আন্দোলনকারী স্বার্থগৃহীত মানুষেরা, তাদের কথা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই আমার ভারতবর্ষ হচ্ছে তাদের ভারতবর্ষ। সুতরাং এই আমার ভারতবর্ষের বাইরে যার একটা ভারতবর্ষ রয়েছে, তাদের সঙ্গে যেই আমার ভারতবর্ষের একটা তফাৎ রয়েছে, সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যায়। প্রথম স্তবকেই বলছেন আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের।
50 কোটি নং, যেই সময় লেখা হচ্ছে সেই সময় 50 কোটি ধরা হয়েছে। 50 কোটি 50 কোটি তো মানুষ নেই, আচ্ছা আরো অনেক অনেক বেশি মানুষ, কিন্তু সেখানে 50 কোটি মানুষ যে নগ্ন, তাদের যে সামান্য বস্ত্রের অভাব, সেই সামান্য বস্ত্রের অভাব দিয়েই এখানে সেই 50 কোটি মানুষের ইতিহাসকে তুলে ধরা হচ্ছে। কি না, যারা সারাদিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায় শীতে, শ্রমজীবী মানুষেরা যে শ্রমকে সামনে রেখে তারা নিরন্তর শ্রম দিয়ে চলে, তারা সেই শ্রমের দামটা পায় না। আমরা প্রথমের দিকের ক্লাসে বলার চেষ্টা করেছি ফরাসি বিপ্লবে সে মানুষের মধ্যে এই সাম্যবাদী চেতনাটা কতটা প্রভাব বিস্তার করেছিল। এই সাম্যবাদী চেতনার ফলেই শ্রম এবং শ্রমের মূল্য নিয়ে কতটা পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, কতটা আন্দোলন উজ্জীবিত হয়ে উঠেছিল। এই শ্রমজীবী মানুষেরা যে পরিমাণ শ্রম দেয়, সেই পরিমাণ শ্রমের পূর্ণ পারিশ্রমিক পায় না। আর এই পারিশ্রমিক পায় না বলেই, মর্যাদাপূর্ণ পারিশ্রমিক পায় না বলেই তারা প্রতিনিয়ত অভাবপীড়িত হয়ে থাকে, তারা প্রতিনিয়ত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করে থাকে। এখানে সেই 50 কোটি নগ্ন মানুষের কথা বলা হয়েছে, যারা শ্রম দেয়, যারা যন্ত্রণায় রাত্রি শুতে পারে না, কিন্তু তাদের পেটে খাবারও জোটে না, অথচ এদের শ্রম এদের উদরপূর্তিতে ব্যবহার করার জন্য করা হয়েছিল, বা এদের শ্রম এদের উদরপূর্তিতেই কাজে লাগতো, কিন্তু সেই কাজটাও এমন একটা কূট চক্রের মধ্যে দিয়ে এগোয়, সেই শ্রমটা আর উদরপূর্তিতে ব্যবহার হয় না, এক শ্রেণীর মানুষের অর্থ এবং প্রতিপত্তিকে স্ফীত করতে ব্যবহার করা হয়। এইখানেই মানুষের সঙ্গে মানুষের তফাৎটা তৈরি হয়ে যায়। এক শ্রেণীর মানুষ তাদের বুদ্ধির বলে, সামাজিক অবস্থার এবং ক্ষমতার বলে আর এক শ্রেণীর মানুষের উপর প্রতিনিয়ত অত্যাচার করে চলে। এই অত্যাচারের ফলেই ভেদাভেদটা তৈরি হয়। এটা আজকের কথা নয়, আমরা মঙ্গল কাব্য বা তারও আগে চর্যাপদের সময় থেকেই দেখতে পাবো যে মানুষে মানুষে যতটা না ধর্মের ভেদাভেদ থাকে, তার থেকেও বড় ভেদাভেদ থাকে অর্থের ভেদাভেদ, সামাজিক অবস্থার ভেদাভেদ। আর এই অবস্থার ভেদাভেদটা তৈরি হয়ে থাকে মানুষে তার জীবনযাত্রার উপর নির্ভর করে, তার অর্থের উপর নির্ভর করে, তার ক্ষমতার উপর নির্ভর করে। সেই ট্র্যাডিশনটা যে চলে আসছে আজও, তা এখানে স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাচ্ছি, কত রাজা আসে যায় ইতিহাসে, ঈর্ষা দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার হয়। দেখো, কত রাজা আসে যায় ইতিহাসে। এই রাজাদের কাজ কি? এই রাজাদের কাজ রাজত্ব করা, যার ছোট করে বলতে গেলে শাসন করা, প্রজার শাসন। এই শাসনটা যাদের উপর করা হয়, এই শাসনটাকে যাদেরকে সামনে রেখে করা হয়, তাদের জীবনযাত্রার মান, তাদের বাড়ির খবর, তাদের প্রয়োজনের খবর কখনো নেওয়া হয় না। তাই তিনি বলছেন, কত রাজা আসে যায় ইতিহাসে, ঈর্ষার দেশ। রাজা মানে ক্ষমতা, অর্থ, আর যেখানে ক্ষমতা আর অর্থ থাকবে সেখানেই দ্বন্দ্ব থাকবে, সেখানে ঈর্ষা থাকবে, সেখানে দেশ থাকবে। যেখানে অর্থ নেই, যেখানে খাদ্য নেই, সেখানে ঈর্ষা নেই, দেশ নেই, দ্বন্দ্ব নেই। তাই বলছে, কত রাজা আসে যায় ইতিহাসে, ঈর্ষার দেশ আকাশ বিষাক্ত করে। কাদের আকাশ বিষাক্ত করে? যে রাজা তার রাজত্বের মধ্যে থাকে, তার ক্ষমতার বলে অন্য রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যেই অস্ত্র শস্ত্র, যেই পরিস্থিতি তৈরি করে গোটা পরিবেশটাকে বিষাক্ত করে তোলে, তাতে কি রাজার কোনো ক্ষতি হয়? মনে হয় না। আসলে রাজা যাদেরকে নিয়ে রাজত্ব করে, অর্থাৎ সেই শ্রমজীবী, সেই নিরন্ন মানুষ, তার প্রজাদেরকে নিয়ে, সেই প্রজাদের সব থেকে বেশি ক্ষতি হয়। তাদের উপর যে অত্যাচারটা হয় সেটা রাজারা দেখে না। রাজারা তাদের স্বার্থের দ্বারা নিজেদের প্রতিপত্তিকে ঠিকঠাক রেখে, নিজেদের অবস্থানকে উচ্চ মার্গে রেখে, উচ্চ মানে অবস্থান করে এদের উপর পুনরায় আবার সেই রাজত্ব করতে থাকে। অর্থাৎ ইতিহাসের ওলটফের যতই হোক, এই রাজার পোশাকের কখনো ফের হয় না। অর্থাৎ ভালো মন্দ আর কিছুই না, শুধু পোশাকের হেরফের। পোশাকটা পরলেই
রাজা সে তার রাজার ভূমিকা নিয়ে আসে, আর রাজা রাজত্ব করতে গিয়ে শাসন করবে, সেটাই স্বাভাবিক। এবং তার ফলে যেই শ্রমজীবী মানুষেরা প্রতিনিয়ত অত্যাচারিত হবে, ক্ষুধাতুর হয়ে উঠবে, প্রতিনিয়ত নিজেদের অবস্থানে নিজেরাই অসহায় উঠবে, তার প্রমাণ প্রতিনিয়ত আমরা পেয়েছি আগেও এবং এখনো পেয়ে চলেছি। চারিদিকে ষড়যন্ত্র, চারিদিকে লোভীর প্রলাপ, যুদ্ধ দুর্ভিক্ষ আসে, পরস্পরের মুখে চুমু খেতে খেতে, মাটি কাঁপে সাপের ছোবলে বাঘের থাবায়। প্রত্যেকটা শব্দের মধ্যে হিংস্রতা, প্রত্যেকটা শব্দের মধ্যে বিষাক্ত তিক্ততা, প্রত্যেকটা শব্দের মধ্যে পরিবেশ নষ্ট হওয়ার ভূমিকা, প্রত্যেকটা শব্দের মধ্যে স্বার্থের চূড়ান্ত বিষাক্ত দাঁতের উপস্থিতি লক্ষ্য করতে পারি আমরা। এখানে কি বলছে? চারিদিকে ষড়যন্ত্র। ষড়যন্ত্র তো হবেই, যেখানে ক্ষমতা, যেখানে লোভ, যেখানে অর্থ, সেখানে ষড়যন্ত্র থাকবেই। আর সেই ষড়যন্ত্র আর লোভের প্রলাপে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে। আর যুদ্ধ দুর্ভিক্ষ যে পরস্পরের মুখে চুম্বন খেতে খেতে আসে, তা 43-এর মন্বন্তরের সময় আমরা স্পষ্ট হয়ে যায়। আমরা আগের ক্লাসেই বলার চেষ্টা করেছিলাম যে দুর্ভিক্ষ অর্থাৎ 39-এ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং তার প্রভাবে গোটা ভারতবর্ষের বুকে যেই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল এবং সেই সময়ে খাদ্যের সংকট কিভাবে গোটা ভারতবর্ষের মানুষকে একটা অন্য পথে চালিত করেছিল, বিশেষত এই বাংলার মাটিকে কিভাবে প্রভাবিত করেছিল, তার প্রমাণ আমরা পেয়েছি। সেই সময়ের তৈরি হওয়া দুর্ভিক্ষ আমরা আগেই বলেছি মানুষের তৈরি দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের ফলে এক শ্রেণীর মানুষ অত্যন্ত বেশি লাভবান হয়েছে, তারা নিজেদের অর্থ সঞ্চয় করতে পেরেছে এবং তারা ফুলে ফেঁপে স্ফীত হয়ে উঠেছে, তাদের সামাজিক অবস্থা থেকে আরও উন্নত জায়গায় পৌঁছে গেছে। আর এক শ্রেণীর মানুষ যারা সব কিছু হারিয়েছে, গ্রামের পল্লীর সেই সকল শ্রমজীবী মানুষ যারা নিজেদের উদরপূর্তিকে সামনে রেখেই বেঁচে থাকতো, যাদের খুব একটা বেশি আকাঙ্ক্ষা ছিল না, বেঁচে থাকাটাই যাদের কাছে অন্যতম লক্ষ্য হয়ে থাকতো, এরাই সব থেকে বেশি সাফার হয়েছে, এরাই সব থেকে বেশি অসহায় হয়ে গেছে। তো সেই জন্যই বলছি যুদ্ধ দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে। এটা 39-এর যুদ্ধের কথা আমাদের মাথায় রাখতে হবে। 39-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই দুর্ভিক্ষটা তৈরি হয়েছিল সেটাই মানুষের তৈরির ফসল, আমরা আগেই বলেছি। তাই বলছি মুখে চুমু খেতে খেতে আসে, মাটি কাঁপে সাপের ছোবলে আর বাঘের থাবায়। সাপের ছোবল মানে সরীসৃপ, প্রতিনিয়ত যে নিজের স্বভাব পরিবর্তন করতে পারে, আর বাঘের থাবা মানে তো ক্ষমতার প্রদর্শন, যে যতটা যার থাবা সে ততটাই তার যা অংশ হিসেবে কিনে নিতে পারবে। যখন শক্তি অস্ত্রে অস্ত্রে যুদ্ধ হয়, যখন বুদ্ধি অর্থে অর্থে যুদ্ধ হয়, তখন এই থাবাগুলো যে অত্যন্ত তীক্ষ্ণ নখ নিয়ে উঠে আসে, তার প্রমাণ আমরা পেয়েছি এখানেও স্পষ্ট। এবং ভারতবর্ষের ইতিহাস পড়তে গেলে বা বিশ্বের বিভিন্ন ইতিহাস পড়লে এই নখ দাঁত আমরা, এই থাবা আমরা বারবার লক্ষ্য করতে পারি। তারপরের স্তবকে কি বলছে? তৃতীয় স্তবকে, আমার ভারতবর্ষ চেনে না তাদের। আমি আবার বলছি আমার ভারতবর্ষ মানে সেই সকল নিরন্ন মানুষের ভারতবর্ষ, যারা ক্ষুধাতুর, যারা নিরন্ন, যারা সামান্য খাদ্যের জন্য প্রতিনিয়ত শ্রম দিয়ে চলেছে, যাদের শ্রমের যন্ত্রণায় রাত্রিরে ঘুম আসে না। এই আমার ভারতবর্ষ ওই ইতিহাস সৃষ্টিকারী, ওই যুদ্ধ, ওই লোভ, ওই অর্থনৈতিক দুরাবস্থার ভারতবর্ষের মানুষকে চেনে না। আমার ভারতবর্ষের মানুষ ক্ষুধাকে সামনে রেখে এগিয়ে চলে। কি বলছে? আমার ভারতবর্ষ চেনে না তাদের, মানে না তাদের পরোয়ানা। এই সকল রাজা মহারাজারা তাদের যুদ্ধ, তাদের লোভ, তাদের প্রতিপত্তি এনে পরোয়ানা জারি করে, কিন্তু এই নিরন্ন মানুষের কাছে পরোয়ানা তো ওই পরোয়ানা আসল কথা নয়। এই নিরন্ন মানুষের পরোয়ানা হচ্ছে পেটের খিদে, যার থেকে বড় আর কিছু হতে পারে না। রাজার চাবুকের থেকে পেটের খিদের যন্ত্রণা যে অনেক বেশি যন্ত্রণার, সেটা তারা জানে। তাই বলছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়, মানে না তাদের পরোয়ানা, তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় শীতে চারিদিকের প্রচণ্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু। ঈশ্বরের শিশু যখন বলছে, এক্ষেত্রে একটা ব্যঙ্গ স্পষ্ট হয়ে ওঠে। ঈশ্বরের শিশু, তাহলে তো তারা অত্যাচারিত হওয়ার কথা নয়, কিন্তু তারা ঈশ্বরের শিশু। তারা ধারণ করে রয়েছে এই ভূমিটাকে, তারা এই ভূমি থেকেই যে সম্পদ উৎপাদন করে, এই যে খাদ্য উৎপাদন করে,
তাকে অবলম্বন করেই তো রাজা মহারাজারা যে আসনে বসে থাকে, যারা ঈশ্বর রূপে নিজেদেরকে জাহির করে, তাদের কাছে এরা তো শিশুই, এদের উপর অত্যাচার করা যায়, অথচ এরাই সব থেকে ভালো থাকার কথা। কিন্তু তা নয়, ঈশ্বর হিসেবে উপরে বসে রয়েছে আসনে। তারা কাদেরকে বিশেষ করে সুযোগ সুবিধা দেয়? যাদের বুদ্ধির জোর আছে, যাদের অর্থের জোর আছে, যাদের ক্ষমতার জোর আছে, তাদেরকে। পরস্পরের সহোদর। ভারতবর্ষকে সামনে রেখে সুয়োরানী দুয়োরানীর মতো যে বিভাজনটা তৈরি হয়, তাতে কিন্তু তারা এই ভূমিরই সন্তান, এই ভারতবর্ষেরই সন্তান। ফলে তারা সহোদর, অবশ্যই তারা সহোদর, কিন্তু তাদের জীবন, তাদের জীবিকা, তাদের সামাজিক অবস্থান কোনোটাই এক নয়। আর এই এক নয় বলেই এই ঈশ্বরের শিশুর মতো সুয়োরানী দুয়োরানীর বিভাগটা চলে আসে, সুয়োরানী দুয়োরানীর সুযোগ সুবিধার ভাগটাও চলে আসে। প্রসঙ্গক্রমে মনে পড়ে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক কবিতায় ভানুমতির কথা মনে পড়ে। যে ভানুমতি, যাকে সত্যচরণ জিজ্ঞেস করেছিল যে তুমি ভারতবর্ষ চেনো, ভানুমতি উত্তর দিয়েছিল, কোথায়? গোয়া। আসলে ভানুমতি চেনে না ভারতবর্ষের সীমানাটা কত দূর। ভানুমতির চেনার প্রয়োজন পড়েনি যে এই ভারতবর্ষের সীমানাটা কোথায় গিয়ে পৌঁছেছে। ভানুমতির প্রয়োজন পড়েনি এই ভারতবর্ষের ধারণা তারকে কাজ দেবে কিনা, তার প্রয়োজনে লাগবে কিনা। আসলে ভানুমতির মতো বহু মানুষ রয়েছে যারা একটা গণ্ডির মধ্যে থাকে, সেই গণ্ডির মধ্যে তারা জীবিকা থাকতে চায়, কিন্তু ইতিহাসের ওলটফের, অর্থের প্রতিপত্তি, ক্ষমতার দম্ভ তাদেরকে শান্ত সরলভাবে থাকতে দেয় না। অথচ এদেরকে সামনে রেখেই ভারতবর্ষের যাবতীয় ইতিহাস রচিত, এদেরকে সামনে রেখেই ভারতবর্ষের মূল শিকড় প্রথিত হয়ে রয়েছে। অথচ এদেরকেই বারবার 10-5-এর ঘুঁটি করে ইতিহাসের রাজা, ইতিহাসের শাসক তাদের কার্যসিদ্ধি করার চেষ্টা করেছে, তাদেরকে কাজে লাগিয়েছে এবং নিজের দিকে ওপরে নিয়ে গেছে, আর এদেরকে অবমাননার দিকে ঠেলে দিয়েছে, মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় এই নিরন্ন মানুষের কথাই বারবার তুলে ধরার চেষ্টা করেছেন তার বিভিন্ন কবিতায়। যেমন এমন কিছু কবিতা রয়েছে, স্বদেশ, রুটি দাও, এমন বেশ কিছু কবিতা রয়েছে। ভারতবর্ষের এই ম্যাপটাকে সামনে রেখে তিনি আরও বহু কবিতা লিখেছেন, যেখানে এই ক্ষুধাতুর মানুষদের কোথায় বারবার উঠে এসেছে। আমাদের পরিসর কম, তাই এর থেকে বেশি নেওয়া যাবে না, ফোন নিতে পারে না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এভাবেই খুব ছোট ছোট ক্লাসের মাধ্যমে তোমাদেরকে তথ্য দেওয়া, এবং আগেও বলেছি প্রশ্ন উত্তর দেওয়ার পর্ব আমরা করব। আগে আমরা সিলেবাসটা কমপ্লিট করি, তারপর একটা কবিতা ধরে কী কী প্রশ্ন আসতে পারে এবং তার সঙ্গে কী কী আমাদের পরীক্ষার জন্য উপযোগী পদক্ষেপ, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো। পরবর্তী ক্লাসে আমরা পরের কবিতা নিয়ে আসবো। ভালো থেকো।